হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে গল্পটা শেয়ার করতে চলেছি, এই গল্পটা খুবই মজার হতে চলেছে অন্যান্য গল্পের চেয়ে। এই গল্পটার ধরন একটু ব্যতিক্রম। গল্পটা তাই তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ শুনবে, তাহলে অনেক বিনোদন পাবে, অনেক মজা পাবে। তার আগে বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এটা একটা নতুন চ্যানেল। এই চ্যানেলটিকে তুমি যদি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে প্রতিনিয়ত এই ধরনের বিনোদনমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। তা চলো মূল গল্পে চলে যাওয়া যাক। বিয়ের আগে শুনেছিলাম আমার স্বামীরা দুইটা ভাই, কিন্তু আমার যখন বিয়ে হয়ে গেল, স্বামীর সংসারে গিয়ে দেখলাম যে আমার স্বামী কিন্তু দেওরটারে আমি দেখিনি। তার ছোট ভাইটা সে বাইরে থেকে পড়াশোনা করে, বাড়িতে আসে নাকি অনেক দেরিতে, 3 মাস 4 মাস বাদে বাদে। কিন্তু আমার বিয়ের পুরো 4 মাস অতিবাহিত হয়ে চলেছে, এর মধ্যেও আমি ছোট দেওরটাকে এখনও সাক্ষাৎ পেলাম না, তাকে দেখতে পেলাম না। আর আমার স্বামীও ততদিনে বিদেশ চলে গেল, ঠিক বিয়ের 4 মাস পরেই বিদেশ চলে গেল। আমার স্বামী আগে পরে থেকেই বিদেশ করত, কিন্তু আমার শ্বশুর সে সরকারি চাকরি করত, খুব স্ট্যান্ডার্ডভাবে চলাফেরা তার। আর যার কথাটা, তার ভাব মনে একটা ইয়াং ছেলের ন্যায়, খুব সুন্দর, মানে সব মিলে যেন একটা পরিপাটি সংসার। আর আমার শাশুড়ি, তার কথা তো বলবই না, ওই রকম হ্যান্ডসামে এই রকম আমার শ্বশুরের সাথে যে কেন আমার এই রকম রোগা শাশুড়ি আসছিল জানি না, মনে হয় বাতাসে উড়ে যাবে, একদম শুকনো, কিন্তু তবুও সে রোগা ভাব বিছানগত বেশি থাকে। যথেষ্ট সেবা যত্ন করতাম তার পুত্রবধূ হিসেবে। আর আমার শ্বশুরকে সে তো আর বলবো না, খুব শৌখিন মানুষ, সে আমাকে মাঝে মধ্যে এখানে সেখানে নিয়ে ঘুরত, বেশ সে মনের অবস্থাটা বুঝতে পারে। আমাকে মাঝে মধ্যে আমার শ্বশুর বলতো, বৌমা, ছেলেটা বিদেশ থাকে, একলা একলা বাড়িতে যদি ভালো না লাগে তাহলে তুমি মন খারাপ করে থেকো না। আমি আবার কাউকে গম্ভীর থাকতে একদম পছন্দ করি না। আমি বিকেল হলে এই আমার স্পোর্টস বাইক নিয়ে বাইরে বেরোই, প্রয়োজনে আমার সাথে পিছনে বসে একটু বাইরের আলো বাতাস লাগিয়ে আসবে গায়ে, তাহলে দেখবে চারিদিকের এই ন্যাচারাল আলো বাতাসটা তোমার মনটাকে পরিবর্তন করে দেবে, একটু ভালো হবে, মেজাজটা ফুরফুরে হবে। আমি শ্বশুরের কথায় খুব খুশি হয়েছিলাম। ওই বাড়ির নতুন বউ তো সবে মাত্র, লজ্জাটা এখনও খাটেনি। আমি মাঝে মধ্যে আমার শ্বশুরকে জিজ্ঞেস করতাম, বাবা, আমার ছোট ভাইটা কই, অর্থাৎ আমার ছোট দেওর, ও তো বাড়িতে আসে না। শুনলাম যে আমার স্বামীরা দুইটা ভাই, অথচ ছোট ভাইটাকে আজ পর্যন্ত পেলাম না, আমার বিয়েতেও ছিল না সে, কি হয়েছে ওর? তখন শ্বশুর বলল, বৌমা, ও খুব বিজি স্টুডেন্ট, যখন আমার বড় ছেলেটার সাথে তোমার বিয়ে হয় তখন ওর পরীক্ষা চলছিল, ও তো এই সময় বাড়িতে আসতে পারলই না, পরেও ওর লেখাপড়ার খুব চাপ পড়ে গেছে, ও পড়াশোনায় খুব মনোযোগী। আমি তখন চিন্তা করলাম, ও আচ্ছা, তাহলে তো বেশ ভালো, তো আসবি কবে? তখন শ্বশুর বলে, ওর আসার তো সময় হয়ে গেছে, আজকাল যে কোনো সময় চলে আসবি মনে হয়, তুমি তো এখনও ওকে দেখোনি, তোমার বিয়ের 4টা মাস পেরিয়ে গেল। আমি বললাম, হ্যাঁ বাবা, আমি তো বিয়ের পরে ওকে চোখেই দেখিনি, শুনেছি যে আমার একটা দেওর আছে, এতটুকুই জানি। তারপরে দেওরের নাম ছিল সাগর। সাগর যেদিন প্রথম তার লেখাপড়া করার মহাবিদ্যালয় থেকে বাড়িতে আসলো, ঠিক বাড়িতে ঢুকেই আমাকে দেখে যেন অবাক হয়ে গেছে। আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছিল, মা, এটি কে? তখন আমার শাশুড়ি আম্মা বলল, আমি কি করে বলবো, আমি তো চিনি না ওই মেয়েটাকে, তুই আগিয়ে গিয়ে একটু জিজ্ঞেস কর, দেখ তো কে। তখন আমার কাছে এসে ওটি সালাম দিল, বলল, আপনাকে তো আমি চিনতে পারছি না, কে আপনি? তখন আমি মুচকে হেসে বললাম, সাগর। তখন হঠাৎ করে বলছে, আপনি আমার নামও জানেন? আমি বললাম যে কেন জানবো না, তুমি কি আমার পর? হাজারেও হলো 5টা না 10টা, আমার একটা আদরের দেওর, কিন্তু ভাইরে, বিয়ের পরে আজ 4টা মাস পেরিয়ে গেছে, এ পর্যন্ত তোমাকে দেখলামই না, এই প্রথম তোমার দর্শন পেলাম, তুমিই সাগর? তখন বলছে, ও ভাবি, আমি তো আপনাকে দেখিনি, যে আমি তো ভুলেই গেছিলাম। ও তাহলে তো বেশ ভালো। হ্যাঁ ভাবি, আমি সাগর, কিন্তু আপনাকে দেখা হয়নি, তাছাড়া আমার লেখাপড়ার ভীষণ চাপে ছিলাম, আমার পরীক্ষাটাও সব শেষ হয়েছে, সব মিলে আমি একটু ব্যস্তই ছিলাম, এই যে একটা সপ্তাহ বাড়িতে থেকে আবার চলে যাবো। তখন আমি বললাম, ঠিক আছে, তুমি এই একটা সপ্তাহ কিন্তু আমাকে সময় দেবে, কারণ তুমি চলে যাবে, তোমার সাথে তো ঠিকঠাক আমার কথাই হলো না, পরিচয়ই হলো না। তখন সাগর বলল, ঠিক আছে ভাবি, আপনি তো দেখছি অনেক ভালো, মানে মন খুলে কথা বলতে জানেন, আর এরকম মেয়ে ছেলেরাই ভালো হয়, আমিও তাদের পছন্দ করি।
মানে সাগর দেখতে খুবই হ্যান্ডসাম, দারুণ একটা ছেলে, দারুণ, আমার স্বামীর চেয়েও হ্যান্ডসাম, আর আমার স্বামীও কম না। কিন্তু বিয়ের আগে তো কখনো ভাবিনি যে আমি শ্বশুরবাড়িতে গিয়ে স্বামীকে ফাঁকে রেখে একলা একলা থাকব। আমার স্বামীটা বিদেশ চলে গেল বিয়ের 4টা মাস সংসার করার পরেই। সে কবে ফিরবে ভাবতে ভীষণ খারাপ লাগে। কি করব, মেয়ে হয়ে জন্মেছি, কত কিছুকে অপেক্ষা করে সময়টাকে পার করতে হয়। যা হোক 7টা দিন যখন এই বাড়িতে ছিল বেশ আমাকে সময় দিত, আমার সাথে এসে বেশ মজার মজার গল্প করত, কথা বলতো, ভালো একটা ভাব জমিয়ে ফেলল দুজনের মধ্যে, যেন একটা চাওয়ার চোখে চোখে কথা চলতো, ভালোই লাগতো। কিন্তু ওর মনটা ভীষণ ভালো ছিল। কিন্তু ও আগামীকাল চলে যাবে ঠিক এই রকম সময় আমার শাশুড়িটা মারা গেল, ওর আর যাওয়া হলো না। স্বামীও ফোনে এটা জানতে পেরে খুবই ভীষণ শোকাহত, কিন্তু সে আর দেশে আসলো না। শাশুড়ির সমাধি করা হলো, আমার যুবক শ্বশুর একলা হয়ে গেল। বাড়িতে কেমন যেন একটা থমথমে ভাব বিরাজ করছিল, ব্যাপারটা অদ্ভুত মনে হচ্ছিল। আমার বাবার বাড়ির লোকজন সবাই আসছিল। তারপরে ওই সংসারের একমাত্র বউ আমিই হলাম, আর ওই সংসারে অন্য কোনো মেয়ে ছেলে কেউই ছিল না। তারপরে আমি দেবর যখন আরও 7টা দিন বাদে আমার শাশুড়ির চল্লিশা করে তারপরে চলে গেল, তখন আমি আর শ্বশুর বাড়িতেই একলা। আমার খুব খারাপ লাগতো যে বাড়িতে অন্যজন থাকবে, তা না, একদিকে শ্বশুর, সে অফিসে চলে যায়, আমি একলা মাত্র এত বড় একটা বাড়িতে থাকি। শ্বশুরের আর্থিক অবস্থাও ভীষণ ভালো ছিল, তার চলাফেরার স্টাইল একদম অনেক ধনী মানুষের মতো, সেভাবেই চলা। তার এক কথায় মানে শিক্ষিত সমাজে যেভাবে আর কি চলে, তার চলার ধরন, কথাবার্তা আর তার মন মানসিকতা সব মিলে একদম আমার মন ছুঁয়ে গেছে, খুব ভালো লাগতো তাকে। তারপরে শ্বশুর বলল, বৌমা, আসলে তোমার শাশুড়িটাও চলে গেল, আমার ছেলেটা বাইরে থেকে পড়াশোনা করে, আর তোমার হাজবেন্ড বিদেশ চলে গেল, বাড়িতে মাত্র বাঁচলাম তুমি আর এক আমি। কেমন থমথমে ভাব বিরাজ করছে বাড়িটা। আজ 2 মাস গত হয়ে গেল, আর ভালো লাগে না। যা হোক, শ্বশুরের এরকম খুঁতখুত কথা শুনে আমি তখন শ্বশুরকে সান্ত্বনা দিলাম। বললাম, বাবা, আপনি চিন্তা করবেন না, আপনার তো সময় এখনও পড়ে রয়েছে, তাই আপনার যে মন মানসিকতা, আপনার যে শারীরিক গঠন বা আপনার যে অবস্থা, তাতে আপনি এখনও 50 বছর মানে বিবাহিত জীবনে সংসার করতে পারবেন, আপনার সেই এবিলিটিটা আছে। তাই বলি কি, ওই রকম না করে একটু দেখাশোনা করে একটা বিয়ে করে আমাকে নতুন শাশুড়ি মা এনে দেন। এই সংসারের এত বেহালা আমি সইতে পারছি না, একলা একলা। একটা জ্ঞানী মানুষ, আমি যদি 2 দিন অসুস্থ থাকি তাহলে আপনাকে কে সেবা যত্ন করবে শুনি? তখন শ্বশুর বলল, না, এমন অলক্ষণী কথা বলো না, তুমি অসুস্থ হবে কেন? তাছাড়া শোনো, আমি বিয়ে শাদী আর করতে চাচ্ছি না, কিন্তু কি করি বলো তো, মানে ব্যাপারটা হয়েছে কি, তোমার শাশুড়ির রোগা হলো বেশ, প্রতিনিয়ত তার সাথে আমার সংসারের জীবনে আমার কোনো কিছুতে সে ফাঁকি দেয়নি, অভাব ছিল না, বুঝি না তুমি? কিন্তু এখন যে আমি পারছি না, কিন্তু ইচ্ছে করতেছে না যে এই সংসারে আবার আমি নতুন করে অন্য কোনো মেয়েকে নিয়ে এসে আমার এই সংসারে নতুন করে জড়াই, ভালো লাগে না। কারণ আমার একটা ছেলে কলেজে পড়াশোনা করে, একটা ছেলে বিদেশ আছে, তারা সব বড়, এখন কি আর এগুলো সাজে আবার মানায়? আমার ভীষণ লজ্জা করে। তখন আমি বললাম, তাহলে ঠিক আছে, আমি আপনাকে যেভাবে চালাবো আপনি সেভাবে চলবেন, আমার কোনো দোষ ধরতে পারবেন না। তখন শ্বশুর হেসে দিয়ে বললেন, এইটা কি এমন কথা, আমি তো সব কিছু তোমার ওপরেই ছেড়ে দিছি বৌমা। তাছাড়া তুমি খুব ভালো, কি মিষ্টি চেহারা, তোমার মুখের হাসিটা না আমার ভীষণ ভালো লাগে, মানে তোমার সব কিছুই আমার ভালো লাগে, তোমার আচার আচরণ সবই ভালো লাগে। সত্যি তুমি লক্ষ্মী মেয়ে। আমাদের সংসারে আসার পরে অনেক প্রবলেম সলভ হয়ে গেছে, কোনো কাজের ত্রুটি হয় না, সময় মতো আমার সেবা যত্ন, রান্নাবান্না করে খাওয়ানো, সব মিলে পরিবারে বলে রাখছো তুমি। তাছাড়া তুমিও একটা শিক্ষিত মেয়ে। তখন আমি বললাম, থাক তো, আর প্রশংসা করতে হবে না, মতলবটা কি এত প্রশংসা করছেন? ভালো তো লাগবেই, ভালোকে ভালো বলতে হবে না? আমি কি আর খারাপ? কোনো জায়গায় ভালোই তো। যাই হোক, শ্বশুরের সাথে ক্রমে দিন যেতে লাগলো, ক্রমে যেন এক পা ডোবা করে আগিয়ে, মানে একটু ফ্রিতে, মানে তার সাথে একদম ইজি হতে লাগলাম। যখন ব্যাপারটা খুব ঘনিষ্ঠ হয়ে গেল, বেশি ইজি হয়ে গেলাম, তখন শ্বশুর একদিনকে বলল, বৌমা, মানে তার যা কিছু ছিল গোপন গাপন, যা মনের মধ্যে কথা উদয় হতো, সে আর কোনো দ্বিধা করতো না, আমাকে যখন খুশি তখনই বলে ফেলতো। আমি শুনে হাসাহাসি করতাম, ঠাট্টা নস্করা করতাম, কারণ মুখ গম্ভীর হয়ে বাড়িতে থাকলে আমি যে বাঁচতে পারতাম না। ওই বাড়িতে তো আর অন্য কোনো মানুষ নেই, এক শ্বশুর ছাড়া, তো তার সাথে তো সম্পূর্ণ বিষয়ে আমাকে ফ্রি হতে হবেই। কিন্তু এর পরিণতি যে এটা হবে সেটা কি জানতো বন্ধুরা? ব্যাপারটা তো এখানেই, এটাই তো আসলে মূল পয়েন্ট।
তারপরে সে যখন আমার সাথে আদর স্নেহ সমস্ত কিছুতে কথাবার্তায় চলন চাউনিতে একদম ফ্রি হয়ে গেল, নিজের করে ভাবতে লাগলো, তখন ব্যাপারটা এমন পর্যায়ে চলে গেল যেন কি হতে চলেছে আমি ভাবতেই পারিনি। এদিকে আমার স্বামীটারও বিদেশ যাওয়া প্রায় বছর হয়ে যেতে লাগলো। আমার দেবরটা সে 6 মাস 4 মাস পরপর বাড়িতে এসে 2 বছর দিন থেকে আবার চলে যায়। শ্বশুর আর আমিই বাড়িতে পড়ে থাকলাম। কিন্তু সময় তো আর যায় না। স্বামী ওই রাত 10টা বাজলে একটু বগর বগর করে 10 মিনিট 20 মিনিট কথা বলে হয়ে গেল। কিন্তু আমি তো একটা যুবতী মেয়ে, ওনার প্রাপ্ত বয়স, এই সময় স্বামীকে আমার ভীষণ কাছে পাওয়ার প্রয়োজন ছিল, যার কারণে আমি বিবাহিত জীবনে স্বামীর সংসারে এসে সুখের আশায় পড়ে থাকলাম, আর স্বামী আমাকে ফেলে প্রবাসে পড়ে থাকলো। ব্যাপারটা কেমন হলো? আমারও ভালো লাগতো না। যখন যা প্রয়োজন তা যদি না থাকে তাহলে কি ভালো লাগে? তারপরেও এদিকে আবার শ্বশুর আরও বেশি করে আমার সাথে এক পা ডোবা করে খুব ইজিভাবে চলাফেরা করতে লাগলো। বেচারাকে বিয়ে করতে সে বিয়ে করবে না, আবার বিকেল হলে প্রত্যেক দিন তার বাইকে করে আমি এদিক সেদিক ঘুরে আসতাম, কি সাজগোজ করতাম, তার মনটাও ভালো থাকতো। সত্যিকারের কথা কি, কোনো ন্যাচুরাল পরিবেশে যখন তার বাইকে উঠে আমি বেড়াইতাম, বিকেলটা আমার কাছে খুব সুন্দর মুহূর্ত লাগতো, ফুরফুরে মেজাজ থাকতো, খুবই ভালো লাগতো, অনেকটাই শান্ত ছিলাম। এইভাবে যখন দিনের পর দিন অতিবাহিত হতে লাগলো, ক্রমেই যেন ঘনিষ্ঠতা বাড়তে লাগলো। তখন হঠাৎ একদিন শুয়ে শুয়ে চিন্তা করছিলাম, না আর আগানো যে যাবে না। শ্বশুর সে তো আর একদম বৃদ্ধ মানুষ না, তার ছেলের মতো প্রায়ই বোঝাই যায় না এরা বাবা ছেলে। শ্বশুরের যেরকম চলার ধরন, তার চলার ফেরার যে স্টাইল, সব একটা যুবকের নেই। কিন্তু আমি আসলে ভুল করছি না তো? কারণ আমি তো তার পুত্রবধূ, আমাকে সেভাবে থাকতে হবে। নিজেকে একটু সংযত রাখার চেষ্টা করলাম, সিদ্ধান্ত এটাই নিলাম শোয়ার পরে। কিন্তু যখন সে সামনে যায় আর সব কথা যেন ভুলে যায়, সেও গাল ভরে হাসাহাসি করে, আমিও হাসাহাসি করি, সব যেন গোয়ার মিল হয়ে যেতে লাগলো। হঠাৎ সেদিন একদম সন্ধ্যাবেলায় আমি রুমের সিঁড়ি থেকে নামতেই, একটু ভারী মানুষ ছিলাম তো, কোথাও উশুট লেগে টপাস করে আমি সিঁড়ির এক সাইডে পড়ে যায়। শ্বশুর রুমে বসে টিভি দেখছিল শুধু, হঠাৎ করেই ডেকে উঠল, বৌমা বৌমা, কি হলো? এত দূরে আওয়াজ, পড়ে গেছো নাকি? এই বলে সে রিমোটটা হাতে করে বারান্দায় ছুটে আসলো। আমি বললাম, ও মাগো বাবা, আমি উঠতে পারছি না, এই পায়ের এখানটায় না চোট লেগেছে, কি ব্যথা, একটু ওভাবে দাঁড়িয়ে তাকাচ্ছেন কি? একটু ধরুন না, আমি ভারী মানুষ, একটু আমাকে উঠায় একটু আলগিয়ে ওখানে ঘরে নিয়ে যান, আমি হাঁটতে পারছি না। শ্বশুর তাড়াহুড়ো করে এসে যেন আমাকে ওইভাবে একদম বুকে চেপে জড়িয়ে ধরে আমাকে দাঁড় করালো। কিন্তু আমি 2 পায়ে ভর করে দাঁড়াইতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল, পায়ে খুব যন্ত্রণা করছিল। তারপরে শ্বশুর কোনো রকম করে আমাকে কাঁধের ওপর ভর করে আস্তে আস্তে করে আমাকে রুমে নিয়ে এসে তার খাটের ওপরে শুইয়ে দিল। তারপরে বলল, বৌমা, এটা কি হয়ে গেল? আর তুমি চলাফেরা দেখাশোনা করতে পারো না? কি ছেলেবেলেদের মতো দৌড়ে দৌড়ে জোরে জোরে চলাফেরা করো? এই যে একটা কাজ করে বসলে তুমি সিঁড়িতে নামতে গিয়ে উঠ খেয়ে যে পাটা ভেঙে এলো, স্টোট পেয়েছো। তুমি যদি 5 দিন পড়ে থাকো, আমাকে রান্নাবান্না করে কে খাওয়াবে? কে আমার সেবা করবে শোনে? তখন শ্বশুরকে বললাম, বাবা চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে, একটু চোট পাইছি তাতে কি হয়েছে? তখন সে যেন ভীষণ আমার চেয়ে বেশি কষ্ট পাইছে। তাড়াহুড়ো করে সরিষার তেলের বোতল খুঁজে, তারপরে একটু উনুন জ্বালিয়ে রসুনের কোয়া দিয়ে কোনো রকম হালকা গরম করে আমার পায়ের ওখানটায় সুন্দরভাবে ম্যাসাজ করতে লাগলো। আস্তে আস্তে ম্যাসাজ করছিল, আমার ক্ষতটা একটু বেশি ব্যথা কম ছিল। আমি তার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি, আমি যেন এক অন্য রাজ্যে হারিয়ে গেছি। আর সে অনবরত একের পর এক আমারে কষ্ট করে সুন্দরভাবে ম্যাসাজ করে দিচ্ছিল, মালিশ করে দিচ্ছিল তেল দিয়ে। আর কিছু সময় বাদে বাদে বলছে, বৌমা এখন কি কমছে? একটু আরাম পাচ্ছ তুমি? আমি তার কথায় কোনো জবাব দিচ্ছিলাম না, আমি একদম তার মুখের দিক থেকে আর চোখ ফেরাইতে পারছিলাম না। বেচারাটা আমাকে এতটা টেক কেয়ার করে, এত সহজ সরল মনের মানুষ যে আমাকে বিকাল হলে ঘুরতে নিয়ে বের হয়, আবার একটু উঠে নিয়ে আজকে পড়ে গেছি, সে যেন আমার চেয়ে বেশি ব্যস্ত হয়ে গেল আমাকে নিয়ে। কেমন তাড়াহুড়ো আমাকে এই সেবাটা করছে। কে করতো এটা? কোনো স্বামী মনে হয় এতটা টেক কেয়ার করে না তার বউকে। সে যেভাবে আমার খেয়াল রাখছে, ব্যাপারটা আমার কাছে ওই মুহূর্তে ভীষণ অদ্ভুত মনে হচ্ছিল। তারপরে হঠাৎ তার চোখে আমার চোখ পড়ে গেল। সে বলছে, ও বাবা, আমি এদিকে তোমার সেবায় ব্যস্ত আছি, আর তুমি ওভাবে একদম আমার দিকে কেন চেয়ে আছো? কি দেখছো আমার? আমি তখন বললাম, আপনার এই ব্যস্তটাকে দেখে আমি অবাক হয়ে গেছি বাবা, আপনি আমাকে এতটা ভালোবাসেন? তাই বলি,
এতটা যেন আমি ব্যথা পেয়েছি, তাতে কোনো আমার দুঃখ নেই। আপনি আমার চেয়ে বেশি ব্যস্ত হয়ে গেছে, কি করে ওই ব্যথাটা সারাই তুলবেন, কি করে সেবা করবেন, এগুলো দেখে আমি অবাক হয়ে গেছি। আপনি এতটা আমাকে ভালোবাসেন? শ্বশুর আমার কথা শুনে বলছে, হ্যাঁ, তুমি বুঝবে না আমি কি করে বোঝাবো তোমাকে। তুমি বলো তো, আমার ছেলেটা বিদেশ থাকে, ছোট ছেলেটা বাইরে থেকে পড়াশোনা করে, তুমি ছাড়া এখন আমার জীবনে কে আছে শুনি? আমার যদি একটা কিছু হয়, তুমি ছাড়া কে দেখাশোনা করবে আমার, বলো? তখন আমি বললাম, ঠিক আছে, আপনাকে আর বলতে হবে না, আপনি যখন যা বলবেন আমি তাই করব। যা বলবেন, যেই কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন, আমি আপনার ডাকে সাড়া দেব। আপনাকে দেখে, আপনার এই ব্যবহার দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। আপনার মনের মধ্যে যে এত মায়া, এটা আমি এতদিনও বুঝিনি, এখন বুঝতে পেরেছি। তাছাড়া আপনি আমাকে নিয়ে যেভাবে ব্যস্ত থাকেন, মানে বিকাল হলে আপনি তো আপনার বন্ধুদের সাথে সময় কাটাতে পারেন, তা না করে আপনি আমাকে সময় দেন, আমাকে নিয়ে ঘুরতে যান। কি ইন্টারেস্ট আপনার, কি ভালো লাগে বলুন তো? তখন শ্বশুর বলল, বৌমা, আসলে একটা কথাই তো তোমাকে একবারই বলছি, তুমি ছাড়া যে জনমের এখন আমার কেউ নেই। তোমাকে নিয়ে ঘুরমুনাতে কাকে নিয়ে বেড়াবো? তোমার সাথে করে ওই শহরের 5 তারার হোটেলে যদি একটু ফুচকা খাই, তুমি যদি মনটা খোলাসা করে তুই আমার হাসি মুখে আমার সাথে কথা বলো, সেটাই আমার ভালো লাগে। আর আমি এটাই চাই, তুমি যেন সব সময় খুশি হাসি মুখে মনে থাকো। এই বলে শ্বশুর আমাকে বুঝিয়ে দিল। তারপরে আমাকে বলল, হয়েছে হয়েছে, ন্যাকাম না করে এত গল্পগুলো বাদ দিয়ে তোমার পাটা ভালো হলো নাকি দেখি, দেখি, এদিকে এসো। তাই বলে শ্বশুর আমাকে আবারও 2 হাতে আলগিয়ে জড়িয়ে বুকে টেনে নিল, আর জড়িয়ে ধরে বলল, একটু দাঁড়াও, 2 পায়ের উপর ভর করে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে দেখো তো। তখন আমি বললাম, এই তো, এখানে রগের উপর রগ উঠছে, একটু চোট পেয়েছিলাম তো, আমি ভারী শরীর তো, একটু মোটা মানুষ, এই জন্য এরকম হয়েছে বাবা, ঠিক হয়ে গেছে তো। এই যে আমি এখন পাটা সোজা করে ফেলতে পারছি, আপনার হাতের ছুঁয়ে জাদু আছে বাবা। তখন শ্বশুর বলল, তা আমি জানি না বৌমা, তবে মন থেকে তোমার সেবা করেছি, যতদূর জানি ওখানটা একটু ফুলে উঠল, ঠিক হয়ে গেছে, অনেক সময় তেল ম্যাসাজ করছি। তখন আমি বললাম, ঠিক আছে, এখন তো আমি সুস্থ, যান আপনি ভাত ধুয়ে রেডি হয়ে নেন, আর রান্না হয়ে গেলে আপনাকে খাইতে দিব। শ্বশুর তৈরি হয়ে বসে পড়ল রডে, আমি শ্বশুরকে গরম ভাত তরকারি বেড়ে খেতে দিলাম, পাশে বসে থাকলাম। তারপরে খাওয়া দাওয়া শেষে শ্বশুর বলল, বৌমা, এখন তুমি ওই রুমটা একটু যাও, ছেলে মনে হয় একটু পরেই তোমাকে ফোন করবে, তোমার প্রাইভেসি আমি নষ্ট করতে যাচ্ছি না, যাও রুমে গিয়ে তুমি ছেলের সাথে কথা বলা শেষ হলে যদি মন চায় রুমে একটু এসো, একটু চা করে দিয়ে যাও, আর না হলে ঘুমিয়ে পড়ো। এ বলে আমি শ্বশুরের রুম থেকে চলে আসলাম। শ্বশুর তার মতো একটু বিশ্রাম নিচ্ছিল। কিছু সময় বাদে টেলিভিশনের আওয়াজ আসছিল, শ্বশুর হয়তো নিউজ এটা সেটা দেখছিল, দেশের খবর পড়ছিল। কিছু সময় বাদে আমার স্বামী ফোন করল বিদেশ থেকে। স্বামীর সাথে এক কথা দু কথা প্রায় 15-20 মিনিট। কথা শেষে স্বামী একটা কথাই বলল, দেখো বউ, আমার বাবা যে মন মাতানো মানুষ, মানে তার মনটা অতি সহজ সরল, খুব ভালো মনের মানুষ। তাছাড়া আমার মা বেঁচে নেই, আমার এই বাবাকে তুমি একদম কষ্ট দেবে না, তোমার কোনো কথাতে যেন আমার বাবা কোনো কিছু কষ্ট না পায়, এমন কাজ করবা না, বাবার সম্পূর্ণ কথা রক্ষা করে চলবা। কিন্তু আমি তখন বললাম, এ কথা আর আমাকে বলতে হবে না, এত যদি আমাকে মেয়ে হয় তাহলে তোমার বাবার কাছে একবার ফোন করে জিজ্ঞেস করোই না যে তোমার বৌমাকে তোমার খেয়াল খুশি রাখে, দেখো তোমার বাবা কি বলে। তখন আমার স্বামী বলল, লক্ষ্মী বউ, কি বলবো তোমারে, আমি জানি আমি তোমাকে চিনে আসছি না। আমি বললাম, 4 মাস সংসার করে আমাকে চিনে ফেলছো, তাড়াতাড়ি বাড়িতে আসো, আর আমার ভাল লাগছে না জানো, স্বামীকে কাছে পেয়ে সংসার করবে, তা না তুমি আমাকে ফেলে বিদেশ গেছো, আর টাকা পয়সা ইনকাম করতে হবে না, বাড়িতে আসো, আমার ভাল লাগছে না। তখন আর স্বামী বলল, একটু ধৈর্য ধারণ করো, অনেক দিন বিদেশ করা হয়ে গেছে আমার, প্রায় 1 যুগ বিদেশ করা হলো, এবার বাড়িতে গেলে আর আমি প্রবাস থেকে দেশ থেকে প্রবাসে আর আসবো না, এই কথা দিচ্ছি তোমাকে। আমি বললাম, ঠিক আছে, সত্যি বলছো? বলল, হ্যাঁ। তারপরে এক কথা দু কথাই আমার স্বামী ফোনটা কেটে দিল। তখন প্রায় রাত 10টা বেজে গেছিল। তারপরে শ্বশুরের রুমে গিয়ে বললাম, বাবা, কিছু লাগবে আপনার? 10টা বেজে গেছে, আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, আপনার ছেলের সঙ্গে আমার কথা বলা মাত্রই শেষ হলো। তখন শ্বশুর বলল, বৌমা, ও ইয়া করো, 2 কাপ চা করে নিয়ে আসো, তুমি 1 কাপ খাও, আমি 1 কাপ খাই, আর আমার পাশে একটু বসো, কথা বলে চা খেতে খেতে। আমি বললাম, ঠিক আছে বাবা, চা করে নিয়ে আসছি। এই বলে আমি 2 কাপ চা করে নিয়ে শ্বশুরের পাশে গিয়ে বসলাম। উনি চা খাচ্ছিল, আমিও চা খাচ্ছিলাম। চা খেতে খেতে কিছু আধ্যাত্মিক কথা বলে ফেলল উনি।
বলল, বৌমা, আসলে কি বা বলি তোমাকে, আমার 4 দিন যায় না গতরাত্রে তোমাকে নিয়ে স্বপ্নে ডুবেছিলাম। আমি বললাম, যেমন? তখন উনি বলল, যেমন ধরো, আমি কল্পনার জগতের কথা বলছি না, এটা আমার কাল্পনিক দেশ না, সত্যি আমি রাত্রে একটা স্বপ্ন দেখছি। আসলে স্বপ্ন তো স্বপ্নই, আর যা দেখছি সেটা বলবো না, কিন্তু ভালোই দেখছি। তোমাকে নিয়েই অনেক স্বপ্ন দেখলাম। কেন এটা দেখলাম বলতে পারো? তখন আমি শ্বশুরকে বললাম, বাবা, কাউকে যদি মন থেকে, দিল থেকে নিয়ে, মানে একদম মনের অন্তরের স্থল গভীর থেকে যদি ভালোবাসা যায়, তাহলে সে স্বপ্নের মধ্যেও এসে দেখা দেয়। এই বলে একটা মুচকি হাসি দিয়ে তার সামনে থেকে আমি আমার রুমে চলে আসলাম। তারপর ঠিক ওই রাত্রেই, রাত প্রায় 1:30 বা 2 বাজে, এই রকম সময় শ্বশুর কাঁপা কাঁপা কণ্ঠে আমার দরজায় এসে খড়া নাড়ছে আর বলছে, বৌমা, বৌমা, এই বৌমা, এই সতে সতে কেমন ঘুম, দরজাটা খোলো তো। তখন আমার ঘুমটা ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠেই দরজাটা খুলে দেখে শ্বশুর দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি হয়েছে বাবা, কিছু হয়েছে নাকি, আপনার সমস্যা? তখন শ্বশুর বলছে, না, সমস্যা তো বটেই, দেখি তার গাটা কেমন ঘরমাক্ত। আমি বললাম, কি ব্যাপার, কি হয়েছে? বলছে, আমি বুঝতে পারি, আমার প্রেশারটা একটু আপ ডাউন হয়তো করে, মাঝে মধ্যে এই জন্য হয়তো এরকম হয়েছে। আমি নিজের কোনো ভরসা পাচ্ছিলাম না বৌমা, এই জন্য তোমার কাছে আসছি। একটু ফ্যানটা দাও, ইয়েটা বাড়ায় দাও, একটু বাতাসটা বেশি লাগতে হবে। সঙ্গে তাড়াহুড়ো করে আমি রুমের মধ্যে ঢুকে ফ্যান লাগিয়ে খাটের উপরে তাকে বসতে দিলাম আর বললাম, এখানে একটা বিশ্রাম না, শুয়ে পড়ুন, না হলে একটু বসে থাকুন চুপচাপ। ততক্ষণে তোয়ালি দিয়ে তার মুখটা একটু খরমাপ্ত মুখ মুছাই দিয়ে কোনো রকম করে তাকে শান্ত করলাম। করার পরে ঠিক কিছু সময় 10-15 মিনিট অতিবাহিত হওয়ার পরে সে প্রায় স্বাভাবিক হয়ে গেছে, ভালোভাবে কথা বলছে আমার সাথে এক কথা ঢুকে। তার শরীরটার মধ্যে যখন ভালো লাগছিল, আরাম পাচ্ছিল, তখন মনের মধ্যে থেকে আবারও আমার সাথে প্রতিদিনের ন্যায় যেভাবে সে পপকর্ন, মানে ফটফট করে সব ধরনের কথা বলতে থাকে, হাসাহাসি, মানে গাল ভরে সে হাসত। তারপরে ওই রাত্রে ঘুম থেকে জেগে তুলে আমি তার সেবা করে তাকে সুস্থ করলাম, আবার একটু হাসাহাসিও করছিলাম, খুব খুশি ছিলাম। বললাম, কেবল বলতে গেছি বাবা, এখন তো সুস্থ, আপনি কি রুমে গিয়ে একা ঘুমাতে পারবেন? তখন শ্বশুর বলছিল, আব্বা, আমি ভরসা বাজনা, আমার প্রেশারের ওঠানামা করে, তো আবার যদি কখনো এরকম হয়। এই বলতে বলতে তখন আমি বললাম, তাহলে এক কাজ করুন, আপাতত এই ডাকটুকু আপনি এই খাটের উপরে বিশ্রাম নিন, আর আমি সোফার উপরে পা টান করে সোফার একটা আমি মাথার তলে দিয়ে একটু ঘুমিয়ে পড়ি। লাফট উপরে অর্ধেক হয়েই গেছে, আর বাকি ডাকটুকু এখানে ঘুমিয়ে পার করে দিব। তখন শ্বশুর বলছে, আচ্ছা, যেভাবে ইচ্ছে থাকো, তবে তুমি একটু সময় আমার পাশে থাকো, তাহলে যদি আমার আবার আগের মতো এরকম হয়, তুমি কিন্তু খেয়াল রেখো বৌমা। তারপরে আমি বললাম, ঠিক আছে বাবা, আপনি শুয়ে পড়ুন, ফ্যানটা জোরে দিচ্ছি। ঠিক শোয়ার 15 থেকে 20 মিনিটের পরেই বিদ্যুৎটা চলে যায়। তারপরে আমি কিছু সময় চুপচাপ নেড়ে পড়ে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু ভীষণ গরম লাগছিল। চিন্তা করলাম, সে প্রেশারের কারণেই হয়তো, তার শারীরিক এরকম অসুস্থতার কারণে সে নিজে ভরসা পাচ্ছিল না, আমার কাছে উঠে আসছে। দেখেছ কি, আবার তার ঘেমে টেমে গেল নাকি? যাই হোক, তোয়ালে দিয়ে তার সেবা করছিল, তার মাথার উপাসটা দিয়ে একটু ঘামছিল, মুছাই টুছাই দিতে হঠাৎ করে সে আমাকে বলল, তুমি এত সেবা করো, এত টেক কেয়ার করো, আমার বেশ ভালোই লাগে, তোমার আদর যত্নে আমি সব সময় সুস্থ হয়ে যাই। আমি বললাম, আপনি ঘুমাননি? বলছে, না, ঘুম আসে কই, আমি চোখটা বন্ধ করে আছি, কিন্তু ঘুমাইনি। হঠাৎ করে তার হাতটা আমার ওখানে লাগলো, আমি কিছু মনে করলাম না। তারপরে সে আমাকে জোরে জোরে বলল যে, তুমি আমার মেয়ের মতো, তুমি আমারে এত টেক কেয়ার করছো, এত খেয়াল রাখছো, আর সেই তুমি একটু অসুস্থ হলে কেন আমি ব্যস্ত হব না বাবা, তুমি তো একটা ভালো মেয়ে। আমি বললাম, ঠিক আছে, ওই যে শারুন। সে শুধু আর বলল, তোমাকে আমার আদর করতে ইচ্ছে করে। তারপরে আমার কেমন যেন গাটা ছমছম করেছিল, ভালো লাগছিল না। হঠাৎ আমি ওখানেই ঠাসকিয়ে কাঠ হয়ে শুয়ে পড়ি। কিছু সময় নিস্তব্ধ ছিলাম, তারপরে হঠাৎ করেই কারেন্ট চলে আসলো, লাইটটা বন্ধ ছিল, ওঠার কথা মনে নেই। আমি একটা কিছু ভাবতে ভাবতে তার পাশেই ঘুমিয়ে পড়ছিলাম। তারপরে সে আমাকে আদর করার বসে আবারও যা হয়েছিল আমি পরে বুঝতে পেরেছি, তখন বুঝিলাম না। স্বামীটাও প্রবাসে থাকে। যাই হোক, রাতটা কেটে গেল খুব আনন্দের সাথেই। তার সেবাটা তো করলাম, তার মনটা ভালো করলাম।
আমার সকালবেলা মনে হলো এদিকে শাশুড়ি আজ একটা বছর মারা যাওয়ার বয়স হয়ে গেল। বেচারাটা একা একা কি করে, বাই কি করবে, একটু এমন মন্দ তার মন মানসিকতা হতেই পারে। সব মিলে আমি আর হাত বাঁধাবাঁধি করতাম না। প্রায় মাঝে মধ্যে তার সেবা করতে করতে একটু বেয়াদপি মনন হলেও, কথা বললেও আমি কিছু ভাবতাম না, মনে করতাম না। তাছাড়া আমারও স্বামী প্রবাসে, সব মিলে শ্বশুরের অবস্থাও যা, আমার অবস্থাও তাই, যে দুজনের মধ্যে কোনো কিছু শূন্যতা রয়ে গেছে। এক পর্যায়ে নিনকাল এভাবে তার সেবা যত্ন করে চলতাম। বেশ দিনটা ভালোই কাটছিল। বিকাল হলে ঘুরতে বেরানো, তার ইচ্ছে হলে আমার জন্য নতুন শামজামা, কাপড়, শাড়ি কাপড়, নতুন নতুন আইটেমের খাবার, যখন যা মনে উদয় হতো আমাকে ঠিক তাই নিয়ে সে যেটা আমার খুব টেক কেয়ার করত। আমিও তার কোনো কথা বা ইচ্ছার অবাধ্য হতাম না। এইভাবে প্রতিনিয়তই চলতে থাকলাম। আমি একটু ভারী মানুষ, তো অল্পতেই একটু চলাফেরা করলে হাঁপায়ে যেতাম। বেশি জার্নি করতে পারতাম না, বাইরে বেশি রোদে ঘুরতে পারতাম না। সব মিলে একটু প্রবলেম ছিল, কিন্তু উনি খুব ভালো। যা হোক, সব মিলে এইভাবে চলতে চলতে যখন আমার স্বামী প্রবাস থেকে দেশে ফিরল, তখন শ্বশুরকে বললাম, বাবা, এতদিন আব্বা আমার কোনো কাজ ছিল না, তাই আপনাকে মন ভরে সেবা করছি। আমার হাজবেন্ড দেশে আসছে, অর্থাৎ আপনার ছেলে, তাকে তো আমার হেফাজত করতে হবে। সব মিলে এতটা ঠিক আপনাকে আর কিভাবে করব? এই সংসারের চাবিকাঠি তো সবই আমার হাতে। একটা গৃহিণী আমি যদি দুদিন অসুস্থ হয়ে থাকি, তাহলে সংসারের রান্নাবান্না, খাওয়া, এত কিছু কে বহন করবে? এখনও সময় থাকতে বলছি, আপনাকে একটা বিয়ে শাদী করুন, আমাকে একটা নতুন শাশুড়ি মা এনে দিন। শ্বশুর আমাকে কি কথা দিল, বলল, আর পারছি না, যতদিন তুমি আমার ঠিকঠাক খেদমত করছো ততদিন ভালোই চলছে বৌমা। কিন্তু সত্যিই তাই, আমার জন্য পার্সোনালভাবে আমার পানি, এক গ্লাস পানি আগে দিয়ে দেওয়া, বা আমার পার্সোনালিটি আবার প্রাইভেসি কি মেনটেন করা, সেই নিজের বলতেই কিছু দরকার। এই কথা বলে আমার শ্বশুরা বিয়ে শাদী করে ফেলল ঠিক 1 সপ্তাহের ভিতরে। কথা না কথা তারপরে নতুন শাশুড়ি মায়ে আসলো, তার সাথে সে সংসার করতে লাগলো। আর আমি আমার স্বামীর সাথে খুব ভরপুরভাবে সংসার জীবনে সুখে ছিলাম। স্বামী বলল, আমরা কিন্তু 1 বছরের মাথায় একটা সন্তান নেয়ার চেষ্টা করব। উপরবেলা তাই দিয়েছিল, হয়েছিল বটে। সংসার জীবনে আমি খুব সুখী ছিলাম। স্বামীর টাকা পয়সা, শ্বশুরের টাকা পয়সার কোনো অভাব ছিল না, বেশ ভরপুর। অভাবমুক্ত একটা সংসার, কোনো তালভুর হ্যাস কিচ্ছু নেই। দেবরটা সুখন চাকরি পেল, আমার দেবর, তখন দেবরও একবারে কমপ্লিট হয়ে বাড়িতে আসলো। তারপরে ঠিক দেবরের ওই লেভেলেরই সরকারি চাকরিজীবী একটা মেয়ের সাথে দেবর সম্পর্ক করেই বিয়ে করল। দেবরও সংসার শুরু করলো। সব মিলে একটা পরিপাটি, আর কোনো কিছু এই সংসারে বাদ থাকলো না। আমিও খুশি ছিলাম, আমার শ্বশুরও নতুন বউকে পেয়ে বেশ জীবনটা তার স্যাটিসফাইড হয়ে গেছে, সে খুশি হয়েছে। আর দেবরও তার লাইফটা যেন উন্নত শিলিগর্তে গড়ে তুলেছে। সে উচ্চ পর্দায়ের অফিসার স্ত্রীকে খুব ভালো চলছে, সম্মানের চাকরি, দুজনেই একই রকম। সব মিলে বার সুখে আমরা দিনকাল কাটাচ্ছিলাম। তো বন্ধুরা, আমার জীবনে যতটুকুই যা ঘটেছিল সেটা থেকে আমার এই গল্পটা নেয়া। তো এই গল্পটা আজকে তোমাদের মাঝে পরিবেশন করলাম। এই গল্পটা শুনে তোমাদের কেমন লেগেছে? সত্যিই যদি ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে এই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আবারও ফিরছি তোমাদের মাঝে নতুন গল্প নিয়ে। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে, এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।